নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কর। এমকে বায়োলজিতে আপনাদের আরো একবার স্বাগত। আমি গতদিন ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টারের ক্রোমোজোম পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সেল সাইকেল এবং কোষ বিভাজন নিয়ে। সেল সাইকেল বা কোষ চক্র নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমে বলি কোষ বিভাজন কি। একটা কোষ থেকে, একটা মাদার সেল বা মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় দুটো অপত্য কোষ তৈরি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। আর এই কোষ বিভাজনের যে প্রক্রিয়া, একটা কোষ বিভাজনের শেষ থেকে শুরু করে একদম প্রথম অবধি বা প্রথম থেকে শুরু করে শেষ যে প্রক্রিয়া পুরোটাকে বা যে চক্রের মাধ্যমে যে কোষ বিভাজনটা হয়ে থাকে তাকে বলা হয় কোষ চক্র। মানে একটা কোষ বিভাজনের শুরু থেকে অপর কোষ বিভাজনের শুরু পর্যন্ত যে বিভিন্ন চক্রের মাধ্যমে কোষ বিভাজিত হয় তাকে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্র বা সেল সাইকেল দুটো ভাগে ভাগ করা হয়। একটা ইন্টারফেস বা অবিভাজন দশা, মানে যে দশায় কোষের বিভাজন হয় না কিন্তু বিভাজন হওয়ার জন্য কোষটা তৈরি হয়। আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজন দশা বলা হয়। কোষ চক্রের দুটি দশা, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো G1 বা গ্যাপ 1 বা গ্রোথ 1, এস দশা বা সিনথেসিস দশা, এবং G2 দশা বা গ্যাপ 2 বা গ্রোথ 2 দশা বলা হয়। আর মাইটোটিক ফেজের কোষ বিভাজনকে চার ভাগে ভাগ করা, একটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ইন্টারফেজ দশায় হচ্ছে কোষ বিভাজনের মেইন পার্ট, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় ইন্টারফেজ দশায় কোষটি কোনো কাজ করছে না। সেই জন্য আগে একটা ধারণা ছিল যে ইন্টারফেজ দশায় কোষ কোনো কাজ করে না, ঘুমিয়ে থাকে। কিন্তু এই ইন্টারফেজ দশা যদি কমপ্লিট না হয় তাহলে এই মাইটোটিক ফেজ হয় না। তাহলে ইন্টারফেজ দশার যে প্রথম দশা বা G1 দশা বা গ্যাপ 1 দশা, এইটাতে কি হয়? এই দশায় কোষটাকে তাদের গ্রোথ হয় এবং কোষকে ডিএনএ সিনথেসিস করানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সেগুলোকে তৈরি করে। এরপরে চলে যায় কোথায়? সিনথেসিস দশায় বা এস দশা। এই এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বা 2 কপি তৈরি হয়। যে দশা সেটা হচ্ছে এস দশা। এবং এর পরবর্তীতে গ্যাপ 2 বা গ্রোথ 2 দশা। এই দশায় কোষ সর্বোচ্চ নিউট্রিয়েন্ট নিয়ে সর্বোচ্চ আকৃতি ধারণ করে। মানে ইন্টারফেজ দশায় একটা কোষের আকৃতি প্রায় দ্বিগুণ বড় হয়ে যায়। তাহলে এই ইন্টারফেজ দশার এই G1 দশার মাঝখানে আরেকটা দশা আছে যেটা হলো G0 দশা, বা যে দশায় কোষ বিশ্রাম নেয়। মানে কোনো কারণে যদি কোষটা বিভাজন হওয়ার জন্য তৈরি হয়নি তাহলে সেক্ষেত্রে বা G1 দশার আগে কোষটা তখন কি হয়? G0 দশায় চলে যায়। ফলে কোষে কোনো রকম কোষ বিভাজনের কোনো রকম কার্যকলাপ হয় না। যখনই এই G2 দশা কমপ্লিট হয়ে যায় তখন কোষ চলে যায় ইন্টারফেজ থেকে মাইটোটিক ফেজে চলে যায়। এবার মাইটোটিক ফেজের প্রথম দশা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করে। এইখানে একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখাচ্ছি। এটা একটা মানুষের টিস্যু কালচার করার পর দেখা গেছে যে একটা মানুষের কোষ থেকে আরেকটা কোষ তৈরি হতে 24 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় থাকে ইন্টারফেজ দশায়। তার মানে ইন্টারফেজ দশার এই পুরো প্রক্রিয়াটা হতে প্রচুর সময় লাগে, আর মাত্র 1 ঘন্টাতেই মাইটোটিক ফেজ কমপ্লিট হয়ে যায়। এটা হলো G1 দশা। এটা একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। এইখান থেকে এতটা হচ্ছে G1 দশা। এই G1 দশা ঘটতে সময় লাগে 10 ঘন্টা। এবারে এস দশা, ঠিক এই সবুজ কালারের অংশটা, এখান থেকে এই এতটা অংশ হচ্ছে এস দশা বা সিনথেসিস দশা। এই দশায় কোষ বিভাজনের ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে G1 দশা হতে সময় লাগে 10 ঘন্টা প্রায়। সিনথেসিস দশা হতে সময় লাগে 9 ঘন্টার মতো টাইম। এখানে লিখতে ভুলে গেছি, এটা 9 ঘন্টা হবে, 9 ঘন্টা। আর G2 দশা হতে সময় লাগে 4 ঘন্টা। এখান থেকে এইটুকু G2 দশা। আর দেখুন মাইটোটিক ফেজ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তার মানে
রান্নাবাড়ি করতে অনেক সময় লাগে কিন্তু খেতে সময় লাগে মাত্র 10 মিনিট। ব্যাপারটা ওই রকমই। একটা কোষকে তার বিভাজন হওয়ার জন্য তৈরি করতে সময় লাগছে 23 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টায় বিভাজিত হয়ে যাচ্ছে মাইটোটিক দশায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশার মাধ্যমে। তো ক্লাস 10 বেসিক কোষ চক্র এইটুকুই আছে। আমি একটু এর মধ্যে বলে দেই যে কোষ চক্র নিয়ন্ত্রণ, আমি বলছি এটা সিলেবাসে দেখলাম না আছে। কোষ চক্র আবার নিয়ন্ত্রণ হয়। এবার কোনো কিছু যদি নিয়ন্ত্রণ না করার কিছু থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো একটা কোষ পাগলের মতো বিভাজন হতে থাকবে, ফলে সেটা আমাদের কাম্য নয় বা শরীরে সেটা স্বাভাবিক অবস্থার সৃষ্টি কখনোই করবে না। তাহলে এই দশাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চেক পয়েন্ট আছে। ধরুন এই G1 দশাটা কমপ্লিট হয়নি, কিন্তু কোনো কারণে কোষ এস দশায় চলে গেছে। আবার এস দশা কোনো কারণে কমপ্লিট হয়নি, কিন্তু G2 দশায় চলে গেছে। আবার G2 দশা কমপ্লিট হয়নি, কিন্তু কোষ বিভাজন এম দশায় বা মাইটোটিক দশায় চলে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কোষ বিভাজন হবে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ কোষ বিভাজন যাতে না হয় সেই জন্য 3টে চেক পয়েন্ট আছে। 3টে চেক পয়েন্টের নাম কি, G1S, G2M এবং মাইটোটিক স্পিন্ডেল ফাইবার আর একটা হচ্ছে M। G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট এবং M চেক পয়েন্ট। এটাকে মাইটোটিক চেক পয়েন্ট বা স্পিন্ডেল চেক পয়েন্ট বলা হয়। তাহলে এই G1S চেক পয়েন্টটা কি করে, এই G1S চেক পয়েন্টটা থাকে এইখানে প্রেজেন্ট থাকে G1S চেক পয়েন্ট। তার মানে যদি G1 দশার যা যা বৈশিষ্ট্য বা যা যা করণীয় সে সমস্ত কার্যকলাপ যদি 100% না হয় তাহলে কোষের এই এস দশায় যেতে পারে না, তখন G1S এই চেক পয়েন্টে তাকে আটকে দেয়। যখন G1 দশার পুরো কার্যকলাপ 100% কমপ্লিট হয়ে যায় তখন এই G1S যে চেক পয়েন্ট এটাকে আটকায় না, তখন তাকে এস দশায় ট্রান্সফার করে দেয়। এই প্রত্যেকটা দশাতেই এই চেক পয়েন্টে একটা করে সিডিকে থাকে, যা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, যেগুলো কি করে এই চেক পয়েন্টগুলোকে সরিয়ে কাজ করতে সুবিধা করে। তাহলে এই G1S দশা বোঝা গেল। এরপর হচ্ছে G2M দশা। G2M দশা এইখানে থাকে, G2M দশা। তার মানে এই এস দশায় বা সিনথেসিস দশায় ডিএনএ রেপ্লিকেশনটা 100% হয়েছে কিনা, যদি না হয় তাহলে এই চেক পয়েন্টটা এখানে থেকে এই এস দশাটাকে আর G2 দশায় ট্রান্সফার করবে না। যদি 100% কমপ্লিট হয়ে যায় এস দশার সমস্ত কাজ, মানে ডিএনএ রেপ্লিকেশন হয় মেইনলি, তবেই সেই কোষ বিভাজনটা এস দশা থেকে G2 দশায় যাবে। তাহলে G2M চেক পয়েন্টের কাজ হলো এটা। আর এম চেক পয়েন্টের কাজ হলো এই G2 বা গ্যাপ 2 বা গ্রোথ 2 এই দশা 100% হয়েছে কিনা ঠিক এইখানে চেক পয়েন্টে অবস্থান করে এম চেক পয়েন্ট, এবং যদি হয়ে থাকে তবেই তাকে এই মাইটোটিক দশায় যেতে দেয়, না হলে যেতে দেয় না। এই হচ্ছে চেক পয়েন্টের কাজ। আশা করি বোঝা গেল চেক পয়েন্টের কাজ কি। এইবার কোনো কারণে যদি এই চেক পয়েন্টগুলো কাজ না করে বা অ্যাবনর্মাল কাজ করে সেই ক্ষেত্রে কি হবে। আমরা সবাই ক্যান্সার নামে একটা রোগ যা আমি অবগত আছি, সেই ক্যান্সার হবে যদি কোনো কারণে আমাদের এই চেক পয়েন্টগুলো কাজ না করে। তাহলে মানুষের সবসময় ক্যান্সার হয় না, আমি বলছি কি হয়, যদি এই চেক পয়েন্টগুলো কাজ না করতো তাহলে কি হতো, তাহলে কোষ বিভাজনটা হতেই থাকতো এবং কোষ বিভাজন হতেই থাকতো, ফলে আমাদের শরীরে অপ্রয়োজনীয় কোষ তৈরি হতো, যার ফলে একটা টিউমার সৃষ্টি হতো। যে অঞ্চলে এই চেক পয়েন্টগুলো অ্যাবনর্মাল হয়ে যেত বা কাজ করতো না, সেই অঞ্চলটাতে কোষ বিভাজন বেশি পরিমাণে হতো, ফলে একটা টিউমার সৃষ্টি হতো। এবার টিউমার আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার আর একটা বিনাইন টিউমার। বিনাইন টিউমার কি, এই বিনাইন টিউমার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বৃদ্ধি পায়, তারপরে আর বৃদ্ধি পায় না এবং শরীরের কোনো ক্ষতি করে না, কারণ বিনাইন টিউমারের উপরে একটা আবরণ থাকে। আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোষ বিভাজন হয়ে থেমে যায়, এইটা এই বিনাইন টিউমারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু কোনো কারণে এই
টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় তাহলে কি উপরের যে আবরণ সেটা থাকে না, ফলে কোষ বিভাজিত হতেই থাকে। ফলে কি হয়, এই বিনাইন টিউমার থেকে ম্যালিগন্যান্ট টিউমারে কনভার্ট হয়ে যায়, যেটা ক্যান্সার সেল নামে পরিচিত। ফলে মানুষের ক্যান্সার রোগ হয়। এই হচ্ছে ক্লাস 10 কোষ চক্রের নিয়ন্ত্রণ। এবার কোষ বিভাজন প্রাণীদের বা উদ্ভিদের 3 ভাবে হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমি আজকে অ্যামাইটোসিসটা একটু বলবো, মাইটোসিস এবং মিওসিসের ধারণা দেব, এবং পরের ভিডিওতে আমি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের ডিটেলস আলোচনা করব। তো কোষ বিভাজনের প্রথম দশা হচ্ছে কি, 3টে ভাগের একটা ভাগ হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন। এগুলো অনুন্নত প্রাণী বা এককোষী প্রাণীদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়। এই অ্যামাইটোসিস প্রক্রিয়া তারা জনন কার্য সম্পন্ন করে, মানে একটা কোষ থেকে বহু কোষ তৈরি করে, ইস্ট, অ্যামিবা, এই সমস্ত কিছু। আমি একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা বর্ণনা করছি। এটা একটা সাধারণ প্রাণী কোষ, যার এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় সরাসরি, এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়। একদম সরল প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, কোনো জটিল কোনো প্রক্রিয়া নেই। তাহলে প্রথমে হবে নিউক্লিয়াসের বিভাজন। প্রথম প্রক্রিয়ার পর দেখাচ্ছি, দেখুন এই গোল নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, গোল থেকে লম্বাটে হয়ে যাচ্ছে, এবং লম্বা থেকে একটা ডাম্বেল টাইপের তৈরি হচ্ছে, মানে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, এবং ওপরের এই কোষের যে আবরণ বা কোষ পর্দাটাও আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, মানে সাইটোপ্লাজমও বিভাজিত হওয়ার দিকে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি হয়েছে এই দিকটা, এবং পরবর্তী স্টেপে দেখুন নিউক্লিয়াসটা পুরোটা বিভাজন হয়ে গেছে দুটো, এবং কোষের সাইটোপ্লাজমও আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে, এবং লাস্ট স্টেজে গিয়ে দুটো নর্মাল কোষ তৈরি করেছে। এটা হচ্ছে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, মানে সরাসরি সরল প্রক্রিয়ার কোষ বিভাজন। তো এই প্রক্রিয়ায় বললাম আমি যে অনুন্নত প্রাণীরা জনন কার্য সম্পন্ন করে। এই তো অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর কিছু একটা বলতে চাইলাম, ভুলে যাচ্ছি। যাই হোক, মাইটোসিস এবং মিওসিসের আমি একটু ধারণা দেই, পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে, তার মানে একটা 2N কোষ থেকে বা ডিপ্লয়েড কোষ থেকে দুটো একই আকৃতির, এখানে ছবি আঁকাটা সঠিক হয়নি, কারণ মাইটোসিস কোষ বিভাজনে সম আকৃতির কোষ তৈরি হয়, দুটো মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়, এবং 2N থেকে 2Nই হয়। এটা হচ্ছে আমাদের দেহ কোষে ঘটে, এই জন্য বলা হয় মাইটোসিসকে সমবিভাজন, কারণ 2N থেকে 2N দুটো অপত্য কোষ তৈরি হয়। কিন্তু মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন প্রক্রিয়া, কারণ মিওসিস প্রক্রিয়া ঘটে জনন কোষে। মিওসিস প্রক্রিয়ার যে মাদার সেল সেটা থাকে 2N বা ডিপ্লয়েড, সেখান থেকে যখন বিভাজিত হয় মিওসিস 1-এ, তখন দুটো হ্যাপ্লয়েড, একটা ডিপ্লয়েড থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে, এবং এই দুটি হ্যাপ্লয়েড কোষ আবার তুলনামূলক তাদের থেকে ছোট 4টে অপত্য হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে মিওসিস 2 প্রক্রিয়ায়। তা এই জন্য বলা হয় মিওসিস 1-কে হ্রাস বিভাজন এবং মিওসিস 2-কে সমবিভাজন। এই হলো কোষ বিভাজনের ধারণা। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা যেহেতু সরল প্রক্রিয়া, তাই আমি এই ভিডিওতেই ডেসক্রাইব করে দিলাম। আর মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব, কারণ এগুলোর একটু ডিটেলস লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো করে পড়াশোনা করো। কোনো কারণে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমায় অবশ্যই জিজ্ঞেস করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।